যার জন্য ইন্দিরা গান্ধীর নাম হয় গঙ্গিগুড়িয়া। গঙ্গিগুড়িয়াকে নিয়ন্ত্রণ করা সহজ হবে এই ভেবে কে কামরাজ পর্দার পেছন থেকে ইন্দিরা গান্ধীকে জিতিয়ে আনেন, কিন্তু খুব শীঘ্রই কে কামরাজের এই সিদ্ধান্ত বুমেরাং হয়ে তাদের কাছেই ফিরে আসে। 1975 সালে ইন্দিরা গান্ধী ভারতবর্ষের স্টেট ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন। भाइयों और बहनों, राष्ट्रपति जी ने आपातकाल की घोषणा की है। इससे आतंकित होने का कोई कारण नहीं है। পাঞ্জাবের স্বর্ণ মন্দির দখলমুক্ত করতে 1984 সালে ভারত সরকার অপারেশন ব্লু স্টার লঞ্চ করে। গুজরাটের সোমনাথ মন্দির থেকে শুরু হয়ে 7টি রাজ্য হয়ে যখন বিহারে প্রবেশ করে, তখন বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব আদবানিকে গ্রেপ্তার করেন। हम संख्या बल के सामने सर झुकाते हैं और आपको विश्वास दिलाते हैं कि जो कार्य हमने अपने हाथ में लिया है वो जब तक राष्ट्रीय उद्देश्य पूरा नहीं कर लेंगे तब तक विश्राम से नहीं बैठेंगे, तब तक आराम से नहीं बैठेंगे। अध्यक्ष महोदय, मैं अपना त्यागपत्र राष्ट्रपति महोदय को देने जा रहा हूँ। কিন্তু জওহরলাল নেহরু কিভাবে প্রধানমন্ত্রী হলেন, খুব ইন্টারেস্টিং একটি কাহিনী, অতি অবশ্যই দেখুন। 1964 সালে জওহরলাল নেহরুর মৃত্যুর পর ভারতবর্ষের রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়। গুলজারিলাল নন্দকে কার্যকারী প্রধানমন্ত্রী পদে বসানো হয়। পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা বিবেচনা করার দায়িত্ব এসে পড়ে কংগ্রেস পার্টির উপর। সেই সময় কংগ্রেস পার্টির ক্ষমতাবান নেতা ও কংগ্রেস পার্টির অধ্যক্ষ ছিলেন দক্ষিণের কে কামরাজ, যিনি স্ব ইচ্ছায় তৎকালীন মাদ্রাস স্টেটের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে পার্টির কাজে নিজেকে নিযুক্ত করেন, যার পর কংগ্রেসের অনেক বড় বড় নেতাকে মন্ত্রিত্ব ছেড়ে দলের কাজে নিজেদেরকে নিয়োজিত করতে বাধ্য হন। এই ঘটনা কামরাজ প্ল্যান নামে পরিচিত। জওহরলাল নেহরুর মৃত্যুর পর সংসদে পরিচিত মুখ ছিলেন মোরারজি দেশাই, যার মনে মনে তীব্র ইচ্ছা ছিল প্রধানমন্ত্রী হবার, কিন্তু বড্ড জেদি নেতা হিসাবে মোরারজি দেশাইয়ের বদনাম ছিল। কে কামরাজের দরকার ছিল এমন কোনো নেতা যাকে সহজে নিয়ন্ত্রণ করা যায়। কংগ্রেসের মধ্যে অতীব সজ্জন গান্ধীবাদী নেতা লাল বাহাদুর শাস্ত্রীর যথেষ্ট সুনাম ছিল। কে কামরাজের সমর্থনে লাল বাহাদুর শাস্ত্রী 1964 সালে প্রধানমন্ত্রী পদে শপথ নেন। মোরারজি দেশাই পিছু হাঁটতে বাধ্য হন। লাল বাহাদুর শাস্ত্রী দেশে অনেক রিফর্ম নিয়ে আনেন। সবুজ বিপ্লব তার আমলে ত্বরান্বিত হয়। দুধের উৎপাদন বৃদ্ধি পায়। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে নেতৃত্ব দেন। তারই স্লোগান ছিল জয় জওয়ান জয় কিষাণ। 1965 সালের যুদ্ধে ভারতীয় সেনা পাকিস্তানের লাহোর পর্যন্ত পৌঁছে যায়, যার জন্য পাকিস্তান ভারতের সঙ্গে সমঝোতায় বসতে বাধ্য হয়। তৎকালীন ইউএসএসআরে তাশকন্ডে সমঝোতার রাতে লাল বাহাদুর শাস্ত্রীর রহস্যজনকভাবে মৃত্যু হয়। মৃত্যুর পর গুলজারিলাল নন্দকে আরও একবার কার্যকরী প্রধানমন্ত্রী পদে বসানো হয়। কংগ্রেস পার্টির কাছে আরও একবার প্রধানমন্ত্রী নির্বাচনের দায়িত্ব এসে পড়ে, কিন্তু এবার মোরারজি দেশাই প্রস্তাব দেন পার্লামেন্টের নেতা কে হবেন সেটা পার্লামেন্টের সদস্যরা নির্বাচন করবেন, নাকি কংগ্রেস পার্টি। উদ্দেশ্য ছিল খুব স্পষ্ট, পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনে কংগ্রেস পার্টি তথা কে কামরাজকে দূরে রাখা। সংসদের নেতা কে হবেন প্রথমবার তা নিয়ে সংসদের মধ্যে ভোটাভুটি হয়। মোরারজি দেশাইয়ের বিপক্ষে দাঁড়ান ইন্দিরা গান্ধী। তিনি সেই সময় সংসদে তথ্য প্রযুক্তি মন্ত্রক সামলাতেন, কিন্তু প্রশ্নোত্তর পর্বে খুব একটা অংশগ্রহণ করতেন না, যার জন্য ইন্দিরা গান্ধীর নাম হয় গঙ্গিগুড়িয়া। গঙ্গিগুড়িয়াকে নিয়ন্ত্রণ করা সহজ হবে এই ভেবে কে কামরাজ পর্দার পেছন থেকে ইন্দিরা গান্ধীকে জিতিয়ে আনেন, কিন্তু খুব শীঘ্রই কে কামরাজের এই সিদ্ধান্ত বুমেরাং হয়ে তাদের কাছেই ফিরে আসে। পিভি পাস ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণের মতো বড় বড় সিদ্ধান্ত নিয়ে গঙ্গিগুড়িয়া থেকে জনদরদী নেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন ইন্দিরা গান্ধী। আগামী 10-12 বছরের মধ্যে পার্টিতে কে কামরাজের মতো সিন্ডিকেট নেতারা ও সংসদে মোরারজি দেশাইয়ের গোষ্ঠী কোণঠাসা হয়ে যায়। ইন্দিরা গান্ধীর লাগাম টানতে 1959 সালে রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস পার্টির তরফ থেকে ইন্দিরা গান্ধীর বিরোধী নেতা হিসাবে পরিচিত অন্ধ্রের নেতা নীলাম সজ্জিবা রেড্ডিকে প্রার্থী হিসাবে দাঁড় করানো হয়। ইন্দিরা গান্ধী পর্দার পেছন থেকে ভিভি গিরিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে দাঁড় করান। ভারতবর্ষের ইতিহাসে এটাই প্রথম এবং শেষবার যেখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন। এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস পার্টি ইন্দিরা গান্ধীকে দল থেকে বহিষ্কার করে। কংগ্রেস পার্টি দুই ভাগে ভেঙে যায়। ইন্দিরা গান্ধীর নেতৃত্বে তৈরি হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর, অন্যদিকে সিন্ডিকেট তথা কে কামরাজের নেতৃত্বে কংগ্রেসের নাম হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ও। 1952 সাল থেকে 1969 সাল পর্যন্ত কংগ্রেসের সিম্বল ছিল দুইটি গরু ও লাঙল, আর ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের সিম্বল হয় একটি গরু একটি বাছুর। 1971 সালের নির্বাচনে ইন্দিরা গান্ধী স্লোগান দেয় ভোট ফর কাফ অ্যান্ড কাউ, ফরগেট অল আদার্স নাও।
ভোটের পর সিন্ডিকেটের কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কে কামরাজ নিজের কেন্দ্রেই হেরে যান। 1971 সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত পাকিস্তানকে ভেঙে দু টুকরো করে। জনমোহিনী নীতি, শক্তিশালী নেতৃত্ব, সংখ্যাগরিষ্ঠ সরকার, এক কথায় ভারতবর্ষে ইন্দিরা গান্ধীর বিরোধিতা করার মতো কেউ ছিলেন না, কেবলমাত্র আদালত ছাড়া। তবে সব কিছুই যে ইন্দিরা গান্ধীর পক্ষে ছিল তাও নয়। বিশ্ববাজারে তেলের দামের বৃদ্ধি, 71-এর যুদ্ধের বোঝা, মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধিতে অতিষ্ঠ হয়ে যায় ভারতবাসী। 71-এর জিডিপি গ্রোথ নেমে দাঁড়ায় 1.6-এ, 72-এ সেটা নেগেটিভে হয়ে যায়। হোস্টেলে খাদ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গুজরাতে ছাত্র আন্দোলন শুরু হয়, যার জেরে মুখ্যমন্ত্রী পরিবর্তন করতে বাধ্য হয় কেন্দ্র সরকার। পরে বিহারেও ছাত্র আন্দোলন শুরু হয়। রাজনীতি থেকে অবসর নেওয়া বিহারের বরিষ্ঠ জনপ্রিয় নেতা জয়প্রকাশ নারায়ণ ইন্দিরা গান্ধীর বিরোধিতায় রাস্তায় নামেন। এই সময় 1975 সালে এলাহাবাদের হাইকোর্টে ইন্দিরা গান্ধীকে 1971 সালের নির্বাচনে অনিয়মের জন্য দোষী সাব্যস্ত করে। আদালত ইন্দিরা গান্ধীর সদস্যতা পদ খারিজ করে। সেই সাথে আদেশ দেয় আগামী 6 বছর ইন্দিরা গান্ধী কোনো ইলেকশনে অংশগ্রহণ করতে পারবেন না। কংগ্রেস পার্টিকে আদেশ দেওয়া হয় আগামী 20 দিনের মধ্যে পরবর্তী নেতা নির্বাচনের জন্য। অভ্যন্তরীণ অশান্তি, জয়প্রকাশ নারায়ণের মুভমেন্ট তো ছিলই, সেই সাথে আদালতের এই রায় ইন্দিরা গান্ধীকে বিচলিত করে। 1975 সালে ইন্দিরা গান্ধী ভারতবর্ষের স্টেট ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন। भाइयों और बहनों, राष्ट्रपति जी ने आपातकाल की घोषणा की है। इससे आतंकित होने का कोई कारण नहीं है। সমস্ত বিরোধী নেতাদের স্থান হয় জেলের পেছনে, বাকিরা গা ঢাকা দেয়। আদালতের রায়ের আর কোনো মূল্য রইল না। সমস্ত ক্ষমতার অধিকারী এখন ইন্দিরা গান্ধী। 2 বছর পর 1977 সালে স্টেট ইমার্জেন্সি তুলে লোকসভা নির্বাচন ঘোষণা করা হয়। সমস্ত বিরোধী নেতাদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়। প্রায় সমস্ত বিরোধী দল, যেমন ভারতীয় জনতা কংগ্রেস ও ভারতীয় লোক দল, সোশ্যালিস্ট পার্টি, ভারতীয় জনসংঘ, আজকের দিনে যা বিজেপি ও কংগ্রেস ফর ডেমোক্রেটিক পার্টি, একত্রে মিশে জনতা পার্টি তৈরি করে। নেতৃত্ব দেন জয়প্রকাশ নারায়ণ। নির্বাচনে জনতা পার্টি সরকার গঠন করে। প্রধানমন্ত্রী হন মোরারজি দেশাই। ইন্দিরা গান্ধী নিজের কেন্দ্রেই হেরে যান। ইন্দিরা গান্ধীর নেতৃত্বে থাকা ভারতীয় জাতীয় কংগ্রেস আবার 2 ভাগে ভাগ হয়ে যায়। কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি দেবরাজের নেতৃত্বে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইউ এবং ইন্দিরা গান্ধীর নেতৃত্বে তৈরি হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আই বা ইন্দিরা কংগ্রেস। 1979 সালে হাত চিহ্নকে দলের সিম্বল হিসেবে গ্রহণ করা হয়। লক্ষ্য করে দেখুন, স্বাধীনতার পর কংগ্রেসের বারংবার বিভাজন শুধু হয়নি, 3 বার দলীয় চিহ্ন পরিবর্তন হয়েছে। এদিকে 1979 সালেই জনতা পার্টি ভেঙে যায়। চৌধুরী চরণ সিং পরবর্তী প্রধানমন্ত্রী হন এবং তাকে বাইরে থেকে সমর্থন করে কংগ্রেস আই ও কংগ্রেস ইউ। অর্থাৎ 2 বছর পরেই ইন্দিরা গান্ধীর হাতে ক্ষমতার চাবিকাঠি চলে আসে। ইন্দিরা গান্ধী মাত্র 170 দিন পরেই তাদের সমর্থন সরিয়ে নেয়। 1980 সালে পুনরায় নির্বাচন হয়। ইন্দিরা গান্ধীর কংগ্রেস 353টি সিট দখল করে সরকার গঠন করতে সক্ষম হয়। পাঞ্জাবের স্বর্ণ মন্দির দখলমুক্ত করতে 1984 সালে ভারত সরকার অপারেশন ব্লু স্টার লঞ্চ করে। এই অপারেশনে স্বর্ণ মন্দির ক্ষতিগ্রস্ত হয়, যা পাঞ্জাবি সেন্টিমেন্ট আহত হয়। পরবর্তীকালে ইন্দিরা গান্ধী 1984 সালে তার শিখ দেহরক্ষীর দ্বারা নিহত হন। ইন্দিরা গান্ধীর মৃত্যুকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষে অ্যান্টি শিখ দাঙ্গা ছড়িয়ে পড়ে। সরকারিভাবে 3,500 শিখেদের হত্যা করা হয়। 1984 সালের আবার নির্বাচন হয়। ইন্দিরা গান্ধীর মৃত্যুর আবেগে কংগ্রেস 1943টি সিটের মধ্যে 414টি সিট জিতে নেয় এবং ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী হন পরবর্তী প্রধানমন্ত্রী। তার আমলে বিজ্ঞান, প্রযুক্তিভিত্তিক শিল্প, বিশেষ করে কম্পিউটার, বিমান সংস্থা, প্রতিরক্ষা এবং টেলিকম যোগাযোগে সরকারি সহায়তা বৃদ্ধি করা হয়। আবার তার আমলেই শ্রীলঙ্কার অভ্যন্তরীণ সংঘর্ষে সরাসরি ভারতকে জড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। মধ্যস্থতা করার খেসারত হিসাবে শ্রীলঙ্কার উগ্রপন্থী সংস্থা LTTE ভারত বিরোধী হয়ে যায়। শ্রীলঙ্কাতে হাজার হাজার ভারতীয় সেনার মৃত্যু হয়। শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক খারাপ হয়। তার আমলে বাবরি মসজিদের তালা খোলা হয়, যা পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির শেকড় মজবুত করে। কেন, কিভাবে বাবরি মসজিদের তালা খোলা হয় এবং পরবর্তীকালে কি ঘটল তা আমি এই ভিডিওতে বিস্তারিত জানিয়েছি। রাজীব গান্ধী সরকারের প্রতিরক্ষামন্ত্রী VP সিং বোফোর্স কামান কেনাতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন। পরবর্তীকালে তিনি সরকার থেকে বেরিয়ে এসে আন্দোলন শুরু করেন। বোফোর্স কেলেঙ্কারি ও অন্যান্য ঘটনার জন্য কংগ্রেসের ও রাজীব গান্ধীর ইমেজ তখন তলানিতে। 1989 সালে সাধারণ নির্বাচনে তাই কংগ্রেস পার্টি 217টি সিট হেরে 197টি সিট পায়। VP সিংয়ের জনতা দল 143টি সিট, বিজেপি 85টি, CPM 33টি সিট দখল করতে সক্ষম হয়। বিজেপি ও CPM-এর সমর্থনে VP সিং সরকার গঠন করেন।
মন্ডল কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী সরকারি চাকরিতে ওবিসিদের সংরক্ষণ চালু করার জন্য আইন নিয়ে আসে সরকার। এতে জেনারেল কাস্টের ছাত্রছাত্রীরা জোরদার আন্দোলন শুরু করে। সরকারের সঙ্গে থাকা ভারতীয় জনতা পার্টি এর কাউন্টারে ভারতবর্ষব্যাপী রথযাত্রা শুরু করে। নেতৃত্ব দেন লালকৃষ্ণ আদবানি। গুজরাতের সোমনাথ মন্দির থেকে শুরু হয়ে 7টি রাজ্য হয়ে যখন বিহারে প্রবেশ করে তখন বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব আদবানিকে গ্রেপ্তার করেন। এর প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি ভিপি সিংয়ের সরকার থেকে সমর্থন সরিয়ে নেয়। পরবর্তীকালে চন্দ্রশেখর কংগ্রেসের সমর্থনে প্রধানমন্ত্রী হন, কিন্তু 223 দিনের মাথায় কংগ্রেস তার সমর্থন সরিয়ে নেয় এবং পুনরায় নির্বাচন হয়। নির্বাচন চলাকালীন এলটিটিই জঙ্গি রাজীব গান্ধীকে হত্যা করে। তাদের ধারণা ছিল রাজীব গান্ধী সরকারে আসলে শ্রীলঙ্কায় আবার সেনা পাঠাতে পারে ভারত। 1991 সালের জেনারেল ইলেকশনে কংগ্রেস 244টি আসন দখল করে সরকার গঠন করে। 1991 সালের জানুয়ারি মাসে ভারতের ফরেক্স এক্সচেঞ্জ রিজার্ভ ছিল $1.2 বিলিয়ন, যা দিয়ে মাত্র ভারত 3 সপ্তাহ নিত্য প্রয়োজনীয় জিনিস বাইরের দেশ থেকে আমদানি করতে পারত। ভারত ডিফল্ট দেশ ঘোষণা করার থেকে মাত্র কয়েক সপ্তাহ পিছনে ছিল। এমতো অবস্থায় পিভি নরসিংহ রাও প্রধানমন্ত্রী হন। মনমোহন সিংকে তিনি অর্থমন্ত্রী নিযুক্ত করেন। পিভি নরসিংহ রাও ও মনমোহন সিং মিলে এলপিজি রিফর্ম নিয়ে আনেন। আজকের দিনের ভারতবর্ষের অর্থনৈতিক প্রগতির যে ছবি দেখতে পাচ্ছেন তার সূত্রপাত এখান থেকেই। কিন্তু পিভি নরসিংহ রাওয়ের আমলেই বাবরি মসজিদ ধূলিসাৎ হয়। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির দায়ে অভিযুক্ত হর্ষদ মেহতা বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ আনেন, যার জেরে 1996 সালে কংগ্রেস 92টি সিট হারিয়ে দ্বিতীয় বৃহত্তম পার্টি বিজেপি 161টি সিট দখল করে প্রথমবার প্রথম স্থান অধিকার করে। বিজেপির অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে সরকার গঠনের ডাক পায়, কিন্তু মেজরিটি না থাকার দরুন মাত্র 13 দিনে বাজপেয়ী প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। हम संख्या बल के सामने सर झुकाते हैं और आपको विश्वास दिलाते हैं कि जो कार्य हमने अपने हाथ में लिया है वो जब तक राष्ट्रीय उद्देश्य पूरा नहीं कर लेंगे तब तक विश्राम से नहीं बैठेंगे, तब तक आराम से नहीं बैठेंगे। अध्यक्ष महोदय, मैं अपना त्यागपत्र राष्ट्रपति महोदय को देने जा रहा हूं। কংগ্রেসের সমর্থনে জনতা দলের এইচডি দেবেগৌড়া সরকার গঠন করেন, কিন্তু 1 বছরের মধ্যে সরকার পড়ে যায়। এরপর ইন্দ্রকুমার গুজরাল 1997 সালে প্রধানমন্ত্রী হন, কিন্তু সেই সরকারও 1 বছরের মধ্যে পড়ে যায়। 1998 সালে নির্বাচন হয়। 182টি সিট পেয়ে বিজেপি সর্ববৃহৎ দল হয়। শুরু হয় জোট সরকার। ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ গঠন হয় এবং অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হন। 1 বছর পর মাত্র 1 ভোটে সরকার মেজরিটি হারায়। 1999 সালে পুনরায় নির্বাচন হয়। বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ আরও একবার সরকার গঠন করে। এই সময় ভারত ও পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয়। বাজপেয়ী সরকারের আমলে ভারতবর্ষ প্রথমবার শান্তিপূর্ণ নিউক্লিয়ার বোম টেস্ট করে। তার আমলে অর্থনৈতিক প্রগতিও যথেষ্ট হয়। 2004 সালে নির্বাচন হয়, কিন্তু এনডিএ জোট হেরে যায়। কংগ্রেস সরকার গঠন করে। মনমোহন সিং প্রধানমন্ত্রী হন। আগামী 10 বছর মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকেন। ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতি জারি থাকে, কিন্তু মনমোহন সিংয়ের দ্বিতীয় টার্মে বিভিন্ন মন্তব্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসে। দুর্নীতিকে সামনে রেখে 2014 সালে এনডিএ জোট সরকার গঠন করে। ভারতীয় জনতা পার্টি এককভাবে 282টি সিট পায়। 2014 থেকে পরপর 3 বার সরকার গঠন করতে সক্ষম হয় এনডিএ জোট। নেতৃত্বে আছেন বর্তমানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1947 সাল থেকে আজ পর্যন্ত প্রধানমন্ত্রীর কুর্সিতে মোট 14 জন বসেছেন, যারা বিভিন্ন সময় ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছেন। 1 মিনিট, আপনারা তো সমস্ত প্রধানমন্ত্রীর গল্প শুনলেন, কিন্তু জওহরলাল নেহরু কীভাবে প্রধানমন্ত্রী হলেন সেই কাহিনী আমি এই ভিডিওতে বলেছি। ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে কি এমন ঘটেছিল যার জেরে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হলেন, যদিও তিনি একটিও ভোট পাননি। 15টি রাজ্য কমিটির মধ্যে 12টি সর্দার বল্লভভাই প্যাটেলের হয়ে ভোট দেয়। খুব ইন্টারেস্টিং একটি কাহিনী, অতি অবশ্যই দেখুন। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বিদায়।